রিমি দাদার কাছে গিয়ে চোখটা দেখিয়ে বলল, দাদা আমার চোখে কি পড়েছে একটু দেখো তো, আমি একেবারেই কিছু দেখছি না। দাদা মোমেন খান নাতনি রিমিকে একেবারে কাছে টেনে চোখে ফু দিয়ে বলল, কই কিছুই দেখা যাচ্ছে না যে। রিমি চোখের জ্বালা যন্ত্রণাতে কান্না করতে করতে বলল, দাদা তুমি কি আমার সাথে ফাইজলামো করছো নাকি সিরিয়াসলি বলছো চোখে কিছু নেই? অন্যদিকে আমেনা বেগম রাতুল ও রাহিমাকে নাস্তা দিতে গিয়ে দেখে ফেলল দাদা নাতনির অপকর্ম আড়ালে আমেনা বেগম চুপচাপ দেখে রইল। রিমি দাদাকে বলল, একটু ভালো করে করতে পারো না? তোমাকে দিয়ে কিছুই হবে না। মোমিন খান দুহাতে নাতনির মাথাটা ধরে জোরে জোরে ফু দিতে লাগলো চোখে আর বলল, কি এখন ভালো লাগছে আগের চেয়ে? প্রথমে এইভাবে দিলে এতক্ষণে ভালো হয়ে যেতাম। দাদা বলল, এইসব তোর চাচিকে দিয়ে করাতে পারিস না? তোর সব কাজ আমার করতে হয় কেন? আমি মরে গেলে কি করবি? রিমা বলল, চাচি আমাকে একেবারে দেখতে পারে না। এই পৃথিবীতে যদি ওর কোনো বড় দুশ্মন থাকে সেটা মনে হয় আমি। আমেনা বেগম তাদের কাছ থেকে একটু সামনে গিয়ে নিজে নিজে বলল, এই ঘরে আমার ছেলে মেয়েকে রাখা যাবে না। এই বুইড়ার যে নজর খারাপ, যে কোনো সময় আমার রহিমার উপর আক্রমণ করতে পারে। আর হ্যাঁ, এই বাড়িটা বিক্রি করে তারা দাদা নাতনিকে রেখে আমরা কোথাও বাসা নিয়ে থাকবো। তারপর আমার ছেলে মেয়ে নিশ্চিত থাকবে। আজকের মধ্যে রাতুল ও রাহিমাকে তার নানার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এইসব দেখলে তারা দুজনেই নষ্ট হয়ে যাবে। এই বলে রাতুল ও রাহিমার কাছে গেল। রিমি একটু ভালো লাগার পর দাদাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি ছোটোখাটো আমার উপকার করেছো, আর তোমার যে কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও, আমি তোমাকে সাড়া দেব। এই বলে রিমি তার রুমে চলে গেল। রিমি যাওয়ার পর মোমেন খান নিজে নিজে বলল, আহা মেয়েটার মা মারা গিয়েছে সেই ছোটবেলায়, আজকে অনেক বড় হয়ে গেছে রিমি। তাছাড়া ও যখন আমার কাছাকাছি আসে আমার কেমন যেন ফিল হয়। ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে। এই বলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়ে গেল। আমেনা বেগম রাতুল ও রাহিমার কাছে গিয়ে তাদেরকে নাস্তা দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, খাওয়ার পর তোর নানার বাসায় যেতে হবে। রাহিমা খুশি হয়ে বলল, মা তুমি কি সত্যি বলছো নাকি শুধু শুধু মজা নিচ্ছ? আমেনা বেগম বলল, হ্যাঁ সত্যি বলছি, আজ থেকে তোরা ওখানেই থাকবি। যখন আমরা টাউনে একটা বাসা নিব তখন ওই বাসায় নিয়ে যাব তোদের। এই বাসায় তোদেরকে আর রাখবো না। রাতুল কিছু বলতে চাইলে মা বলল, তোর কিছু বলা লাগবে না, তুই আর রাহিমা তোর নানুর বাসায় থাকবি। রাতুল ও রাহিমা নাস্তাগুলো খেতে লাগলো। রাহিমা পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে বলল, দাদা ভাই ও রিমি আপু কোথায় থাকবেন? আমাদের সাথে যাবে না টাউনে? মা বলল, এত পাকনামি করিস না, আর তোরা ছোট মানুষ, তোদেরকে এত কিছু বলতে হবে কেন? যা বলছি তাই শুনবি, বাড়াবাড়ির চেষ্টা করিস না। তোর দাদা কোথায় থাকবে, রিমি কোথায় থাকবে, এইসব নিয়ে তোদের মাথা ঘামাতে হবে না। নাস্তা খেয়ে তাড়াতাড়ি রেডি হ। এই বলে আমেনা বেগম চলে আসলো। রাতুল রাহিমাকে বলল, মা হঠাৎ রেগে গিয়ে কেন আমাদেরকে নানুর বাসায় পাঠিয়ে দিচ্ছে? কিছুই তো বুঝছি না। রাহিমা বলল, বাবার সাথে মনে হয় ঝগড়া করেছে মা, তার জন্য আমরা দুজনকে পাঠিয়ে দিচ্ছে নানুর বাসায়। আচ্ছা ভাইয়া খেয়ে নে। রাহিমা ও রাতুলকে পাঠিয়ে দেওয়ার পর আমেনা বেগম তার স্বামীকে বলল, আমি এক মুহূর্ত এই বাসায় আর থাকবো না। রাকিব বলল, কেন কি হয়েছে? তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? তাছাড়া তুমি আমাকে না বলে রাতুল ও রাহিমাকে নানুর বাসায় কেন পাঠিয়েছো? গতকাল একদিন ছিলাম না, বাসার মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছো না? আমেনা বেগম বলল, আমি তোলপাড় শুরু করিনি, করেছে তোমার বাবা। এই বৃদ্ধ বয়সে তোমার ভাতেজি রিমির সাথে কি করেছে তোমার ওই বাবা? নিজের চোখে দেখলে তুমি নিজে কি করতে তোমার বাবাকে, উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। রাকিব বলল, তুমি মিথ্যে কথা বলবে না আমার বাবার নামে। আর সেই ছোটবেলা থেকে দেখলাম তুমি রিমিকে একেবারেই দেখতে পারো না। মা বাবা হারা মেয়েটার নামে তুমি সবসময় খারাপ মন্তব্য করো। আমেনা বেগম বলল, তোমার বিশ্বাস হবে না আমি জানতাম। এখনই আমার সাথে এসো, ওরা দুজন কি করে কোথায় আছে দেখো। এই বলে রাকিবকে টেনে শ্বশুরের রুমে নিয়ে গেল। রিমি তার দাদাকে আদর করতে করতে পুরো শরীর ম্যাসাজ করে দিচ্ছে। আর সেই সাথে দাদা বলল, তোকে পাওয়ার পর থেকে আমি তোর দাদির কথা একেবারেই ভুলে গেছি, মনেই পড়ে না তোর দাদির কথা। রিমি পেছন থেকে দাদাকে জড়িয়ে ধরে পেটে মালিশ করতে করতে বলল, দাদা ভাই তুমি একেবারে চিন্তা করবে না, আমিও তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। আড়ালে রাকিব ও আমেনা বেগম দুজনে দাদা নাতনির কাণ্ড দেখে রুমে চলে গেল। রিমি বলল, দাদা আমার এখন শরীর খারাপ লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। দাদা বলল, ঠিক আছে যা। রিমি দাদার কপালে একটা চুমু খেয়ে ফ্রেশ হতে গেল।
পরের দিন রাকিব বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য বাসায় একটা লোক এনে লোকটাকে বলল, এই বাড়িটা 1 কোটি টাকার বাড়ি, কিন্তু আমি অল্প টাকায় বিক্রি করে দেব। লোকটা বলল, কয় লাখ টাকা দিতে হবে বলেন, দরকার হলে আজকে অ্যাডভান্স করে চলে যাব। আমেনা বেগম রাকিবকে বলল, ওনার মনে হয় টাকা পয়সা বেশি, আজকে একেবারে টাকা অ্যাডভান্স দিয়ে চলে যেতে চাচ্ছে। অন্যদিক থেকে রাকিবের বাবা মমিন খান এসে বলল, 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না, অলরেডি বাড়িটা বিক্রি হয়ে গেছে। রাকিব রেগে গিয়ে দাঁড়িয়ে বাবাকে বলল, তুমি সেকেন্ড পার্টি এখানে এসে কথা বলার কে সাহস দিয়েছে? আর কোন সাহসে বলছো বাড়ি বিক্রি করে দিয়েছো? লোকটা কিছু না বলে চুপচাপ হয়ে বের হয়ে গেল। তারপর রাকিব বলল, তোমার জন্য লোকটা এখন চলে গেল, তাছাড়া তুমি জানো কত ভালো পার্টি উনি। তোমার মতো লুচ্চা বদমাইশের সাথে আমার ছেলে মেয়েকে রাখতে পারবো না, তাই আমি বাড়ি বিক্রি করে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে তোমাকে আর তোমার নাতনি রিমিকেও রাখবো না। বাড়িটা বিক্রি করার পর তোমরা রাস্তায় থাকবে। মোমেন খান রিমিকে ডাক দিয়ে বলল, জায়গার দলিলটা নিয়ে এইদিকে আয়। রিমি দলিলটা এনে দাদার কাছে দিয়ে বলল, আমার দলিল আবার কাউকে দিয়েন না। রাকিব চোখ রাঙিয়ে ভাতিজিকে বলল, তোর দলিল মানে? একদম বেশি কথা বলবি না। মোমেন খান রাকিব ও আমেনা বেগমকে বলল, এই পুরো বাড়িটা আমি আমার নাতনি রিমির নামে লিখে দিয়েছি। তোদের সময় শেষ, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও। তোরা আমার কেউ না, আর আমি এই বাসায় তোদেরকে থাকতে দেব না। তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নে, অনেক আমাদেরকে জ্বালিয়েছিস, তোদের জ্বালানোর যন্ত্রণাটা আর ভালো লাগছে না। এই বাড়ির মালিক হচ্ছে আমার একমাত্র নাতনি রিমি, ওই থাকবে বাসায়। রাকিব ও আমেনা বেগম রিমির নামে দলিল দেখে ভয় পেয়ে শ্বশুর কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন, আমরা দুজনে আপনার সাথে অন্যায় করেছি। মোমিন খান বলল, আমি এত সহজে তোমাদেরকে ক্ষমা করতে পারবো না, আগে বাসা ভাড়া দিয়ে বাহিরে থেকে আসো। বাবা কী জিনিস, ভাতিজি কী জিনিস, আত্মীয় স্বজন কী জিনিস, এসব তোমাদের বুঝতে হবে। আর যেদিন বুঝবে সেদিন এই বাসায় তোমাদের জায়গা হবে। তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে বের হয়ে যাও। এই বলে রিমিকে নিয়ে রুমে চলে গেল। তারপর রাকিব আমেনা বেগমকে বলল, পরের জন্য গর্ত খুঁড়ে ওই গর্তে নিজেদের পড়তে হলো। তুমি ভুলভাল বুঝিয়ে এখন বিপদে পড়ে গেছি, শেষ পর্যন্ত সবই হারালাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ।